আমাদের সঙ্গে ছিল শিক্ষিত ফরাক্কার নাগরিক স্থানীয় বাসিন্দা কৌশিক চক্রবর্তী, যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে তার বক্তব্য রাখেন। আজকে আমরা সেই কৌশিকদাকে পেয়ে গেলাম আমাদের একবারে গঙ্গার পশ্চিম কূল, যেটা বারাণসীর সমতুল আমরা জানি। সেই কৌশিকদা আজকে জানালেন সিএএ সম্পর্কে এবং ভারতবর্ষে মোদিজি যে 400 সিটের আহ্বান রেখেছেন সেটা কতখানি প্রয়োজনীয় সেই বিষয়ে বললেন। দেখতে থাকুন আপনাদের চ্যানেল লোকাল ভাবধারা। কেন্দ্র সরকার কিছুদিন আগে সিএএ ঘোষণা করলেন। এই সিএএ নিয়ে আমরা দেখছি ব্যাপক চর্চা হচ্ছে, পশ্চিমবঙ্গ তার থেকে বাদ নয়। এই সিএএ নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? প্রথম হচ্ছে সিএর যে মূল জায়গাগুলো সেটা হচ্ছে সীমান্তবর্তী জেলাগুলোতে এর প্রভাবটা বেশি পড়বে। রাজ্যগুলোতে পাঞ্জাব, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আপনি এর মধ্যে খেয়াল করে দেখবেন খালি পশ্চিমবঙ্গে এর নিয়ে আলোচনা বেশি। এটার কারণ সম্পূর্ণটাই রাজনৈতিক। সিএতে অ্যাকচুয়ালি কী বলা যায়, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব আইনের কথা বলা হয়েছে। 55 সালের আমাদের একটা নাগরিকত্ব আইন ছিল, তাহলে সেই আইনটার কিছু সংশোধনী করা হয়েছে। সেটা হয়েছে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে সেইখানকার সংখ্যালঘু যারা ভারতবর্ষে আসবে, এসে থাকবে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। আগে এটা 14 বছর ছিল, তাদের ক্ষেত্রে 5 বছর করেছে। আর ওর মধ্যে বলাও আছে 87 সালের মধ্যে যাদের জন্ম তাদের কোনো সমস্যা নাই, যাদের বাবা মার মধ্যে একজনের জন্ম 87 তাদেরও কোনো সমস্যা নেই, খালি 2004 থেকে। কেন এই 3টে দেশ বলা হলো? পশ্চিমবঙ্গে আলোচনা শুরু হলো এইটা। কেন ভুটান নাই, কেন চীন নাই, কেন তিব্বত নাই, কেন নেপাল নাই, কেন শ্রীলঙ্কা নাই? ভারতের চারপাশে ধর্মীয় রাষ্ট্র 3টাই, আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ। নেপালও ধর্মীয় রাষ্ট্র নয়, নেপালও সেকুলার কান্ট্রি, শ্রীলঙ্কাও সেকুলার কান্ট্রি, চীন তো কোনো ধর্মই মানে না, সেকুলার কান্ট্রি। তো যেখানে ধর্মীয় শাসন চলছে ধর্মীয় কোনো একটি নির্দিষ্ট ধর্মের লোকের শাসন চলছে, সেখানে যারা থাকবে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে পারে। ধর্মনিরপেক্ষ দেশে তো কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয় না। তাদেরকে সুরাহা দেওয়ার জন্য, তাদের অত্যাচারের থেকে বাঁচানোর জন্য এই আইন। কিন্তু এখানে যেটা করা হচ্ছে ভোটের জন্য সুড়সুড়ি তোলা। এর আগে তুলে ট্রেন বাস পুড়িয়ে দেওয়া হলো, এই ভেঙে দেওয়া হলো, সাইন বাগ করে বসে থেকে গেল লোকে, কিছু না বুঝে। উদ্দেশ্য একটাই, মানুষকে মিসগাইডেড করা, মানুষকে ভুল বোঝানো। কিন্তু সিএতে সেরকম কোনো প্রাবধানই নাই। খালি যারা ওই দেশগুলো থেকে অত্যাচারিত হয়ে এসছেন, 71-এর পর আসতে পারেন, তারপরে বারবার বাংলাদেশ থেকে এসছেন। গত বছরও তো 2 বছর আগে যখন দুর্গা প্রতিমা ভাঙলো, তখনও কিছু লোক হয়তো এসেছে। তারা নাগরিক হবে না কেন? এদেশে কোথায় থাকবে তারা? সিএএ নিয়ে কি মুসলিমদের কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ? মুসলিমদের, এদেশের লোকের তো কোনো সমস্যা নাই। আর মুসলিম যদি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে, যদি এসে থাকে, যদি বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দেয়, তাহলে তো ভারতের নাগরিকত্ব 14 বছর থাকলেই পাবে। তাহলে বাংলাদেশটা আগে ছাড়তে হবে। বাকি মুসলিমদের যদি কেউ বাংলাদেশ থেকে এসে বলে দেশে থেকে যাবে, এটা ধর্মশালা না, এটা দেশ, হবে না তাদের। আর যারা এই দেশে আছে তাদের কোনো সমস্যা নেই। কেন্দ্র সরকার অনেক কিছু বিবেচনা করে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসে তাদেরকে এই আইনের আওতায় নিয়ে এসছে। এই ব্যাপারে আপনার অভিমত কী? 2014 পর্যন্ত আনার পিছনে যথেষ্ট কারণ আছে। 2014 পর্যন্ত ভারতবর্ষের আপনার সীমান্ত এলাকা দিয়ে যে মানুষের আসা যাওয়া, শরণার্থী বলুন কিংবা অনুপ্রবেশকারী বলুন, সেই সময়কার শিথিল প্রশাসনের জন্য কোনো হিসাব ছিল না। এবং আমরা নিজেরাও, আপনারা দেখবেন যে ভারতবর্ষে প্রচুর লোক ভোটার কার্ড হয়েছে, হয়তো দেখা যাচ্ছে 40 বছর বয়সে তার প্রথম ভোটার কার্ড হলো, অথচ ভোটার কার্ড যখন শুরু হয়েছে তখন তার বয়স হয়তো দেখা গেছিলো 20 বছর। অবশ্যই কোশ্চেন আছে, মাঝের 20 বছর সে কোথায় ছিল? এই যে অসততাগুলো করেছে এরা, অন্য লোককে নিয়ে এসে এখানে ঢুকিয়ে দেওয়া, নাম তুলে দেওয়া, হেনা তেনা যা ঘটেছে, এই জায়গাগুলোর নিয়ন্ত্রণ শুরু হয়েছে 2014-র পর থেকে। সীমান্তটা 2014-র পর থেকে অনেক বেশি সুসংহত হয়েছে, তাই জন্য এটা করা হয়েছে।
কেন্দ্র সরকার এবার দাবি রেখেছেন ইসবার 400 পার, এই ব্যাপার নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? নরেন্দ্র মোদী জি বলেছেন ইসবার 400 পার। দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষের যদি আপনি সামগ্রিক পরিস্থিতি দেখেন, যে প্রথম হচ্ছে জোট রাজনীতির কোনো জায়গা নাই আর ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের বিকাশ ধারা যে ধারা এগোচ্ছে, তাতে ভারতবর্ষের বিকাশ ধারা আগামী দিন যখন পৃথিবীর 3টে দেশের মধ্যে ভারতের অর্থনীতি ঢুকবে, তখন ওই বাই পলিটিক্যাল পার্টি মানে 2টি পলিটিক্যাল পার্টি বা 3টি পলিটিক্যাল পার্টির মধ্যেই নির্বাচন দাঁড়াবে আগামী দিনে। ছোট ছোট যে আঞ্চলিক দল আছে এরাও বেশি দিন থাকবে না ভারতবর্ষের মুখে আর। এখন এরা চিৎকার করছে এটা গণতন্ত্রের হত্যা, কিন্তু নয়, এটা নিয়ম, এটাই হবে। এখন যারা জোট করেছে, এই জোটটাই প্রথম হচ্ছে ভঙ্গুর, জোট তো না জট। তার মধ্যে হচ্ছে যে নরেন্দ্র মোদী যেরকম বলিষ্ঠ নেতা, সারা বিশ্বে বরেণ্য নেতা হয়ে গেছেন, তার সাথে তুলনা করার মতো কোনো রাজনৈতিক নেতা এই মুহূর্তে ভারতবর্ষে উপস্থিত নয়। 2 নম্বর, বিজেপি যে মেশিনারি নিয়ে সরকার পরিচালনা করে, যে মেশিনারি নিয়ে দল পরিচালনা করে, তারা কোনোদিন দুটোকে এক জায়গায় করেনি। দলকে দলের মতো চালিয়েছে, সরকারকে সরকারের মতো চালিয়েছে, এতে দুটোই একসাথে স্ট্রং হয়েছে। এর সাথে এদের লড়াই করার ক্ষমতা, এগুলো এদেরকে বুঝতে হবে, সেটা তো বলে না এগুলো। আর এদের রাজনীতিটা হচ্ছে মনোপলিক, মানে ওই একটা দিকে দৃষ্টি, কিছু লোককে আমরা কিছু পাইয়ে দেবো, কিছু সুবিধা করে দেবো, অর্থনৈতিক উন্নতির ব্যাপার নয়। আর তোষণ করব, ধর্মনিরপেক্ষতার নামে এরা বলছে ধর্মনিরপেক্ষ, সবার ধর্ম সমান, অথচ আইন বানিয়ে রেখেছে হিন্দু মন্দিরে দান করলে সেটা সরকার পাবে, আর মুসলিম মসজিদে দান করলে সেটা মসজিদ পাবে। ধর্মনিরপেক্ষ বানিয়ে রেখেছে, আমাদের পুরনো সংবিধানের মলাট পাল্টি দিয়েছে 76 সালে। ধর্মনিরপেক্ষ কথাটাই ছিল না, সেটাকে অ্যাড করে সবটা মেনে নিয়েছি, তাও মেনে নিয়েছি আমরা। কিন্তু ধর্মনিরপেক্ষতার নামে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া এটা ঠিক না। ওবিসিতে মুসলিমদের অ্যাড করা হয়েছে, মুসলিমদের ধর্মে কোথাও জাত আছে? আছে কোথাও জাত? তাহলে তারা কি করে ওবিসির মধ্যে ঢুকে গেল? এটাই তো সব।